আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। তো যারা আমাদেরকে আজকে শুনবেন বা শুনছেন, তারা আমাদেরকে প্রথমেই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই লাইভ সেশন যারা শুনছেন সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, একটু জাস্ট আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তার আগে আমি একটু সবাইকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে লাইভটা যেন সবাই একটু শেয়ার করে দিই। আমরা একটু 2-1 মিনিট একটু ওয়েট করি, কয়েকজন জয়েন করলেই আমরা আমাদের লাইভ সেশনটা শুরু করে দিব। যারা আমাদেরকে দেখছেন তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তো আমরা লাইভটা সেশনে সরাসরি যুক্ত হচ্ছি বরাবরের মতোই সম্ভব জবস আয়োজিত আমাদের আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন। তো যারা আমাদের সাথে আছেন, সম্ভব অ্যাপ যারা ইউজ করেন, আমাদের ফেসবুক পেজের সাথে যারা কানেক্টেড আছেন, তারা জানেন যে সম্ভব জবস কিন্তু একটা জব ম্যাচিং প্ল্যাটফর্ম, এবং যেহেতু জব ম্যাচিং প্ল্যাটফর্ম, বিভিন্ন জব নিয়ে আমরা কাজ করি। তো জব নিয়ে কাজ করার পাশাপাশি আমরা কিন্তু ক্যারিয়ার ডেভেলপমেন্টটা নিয়েও কাজ করি। কারণ জব সিকাররা কিন্তু যখন জবে অ্যাপ্লাই করে, তাদের কিন্তু আসলে বিভিন্ন জিনিসগুলো জানতে হয়, বুঝতে হয়। তো চাকরি প্রার্থীদের ক্যারিয়ার উন্নয়নেও আমরা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি করে যাচ্ছি প্রতিনিয়ত। তো চাকরি প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে না পাওয়ার একটা অন্যতম কারণ কিন্তু হচ্ছে যথাযথ ক্যারিয়ার গাইডলাইন। আমরা সবাই চাকরি খুঁজি, কিন্তু কিভাবে চাকরির প্রস্তুতি নিতে হয় কিংবা ইন্টারভিউটা কিভাবে ফেস করতে হয়, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো সেই লক্ষ্যে আমাদের আজকের এই লাইভ সেশনটা, যেখানে আমরা একজন গেস্ট হিসেবে ক্যারিয়ার এক্সপার্ট আমাদের সাথে যুক্ত হবেন, যিনি দীর্ঘদিন এইচআর, রিক্রুটমেন্ট এবং জব সিকারদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। তো আমাদের সাথে আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে যুক্ত হচ্ছেন নূরে আলম ফয়সাল, যিনি জেনারেল ম্যানেজার গ্রুপ এইচআর এবং টিম গ্রুপে তিনি কর্মরত রয়েছেন। তো আমি আমাদের গেস্টকে আমাদের সাথে লাইভ সেশনে যুক্ত করার আগে আমি জাস্ট একটু বলে নিই যে আমাদের এই যে সেশনটা করা হয়, আমাদের সেশনটা করার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে যারা জব সিকার রয়েছে, যারা চাকরি প্রার্থী রয়েছে, তাদেরকে যেন আমরা ক্যারিয়ার নিয়ে একটা গাইডলাইন দিতে পারি। ওকে, সো এই গাইডলাইনের জন্যই কিন্তু আমরা আমাদের স্পেশাল গেস্টদেরকে বিভিন্ন সেশনের মাধ্যমে আমরা আপনাদের সামনে যুক্ত করি। তো আজকে তেমনই আমাদের গেস্ট যিনি যুক্ত হয়েছেন নূরে আলম ফয়সাল ভাই, যিনি জেনারেল ম্যানেজার গ্রুপ এইচআর টিম গ্রুপের কর্মরত রয়েছেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের গেস্টকে আমাদের আজকে সেশনে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম নূর আলম ফয়সাল ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই লাইভ সেশনে। ওয়ালাইকুম আসসালাম মনোয়ার ভাই, আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম যারা শুনছেন সবাইকে, এবং মনোয়ার ভাইয়ের মাধ্যমে সম্ভবের যারা কলা কুশলী আছেন, ম্যানেজমেন্ট আছেন, সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো আমার মতে এমন একজন নগণ্য প্রফেশনালকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। সবাইকে
আমি আমন্ত্রণই বলবো জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। আমি জানি এই লাইভ সেশনটা যখন রেকর্ডেড থাকবে তখন এখানে অনেকেই আমরা আজকের এই যে ডিসকাশনটা থাকবে, আমি যতটুকু বুঝতে পেরেছি ক্যারিয়ার নিয়ে আমাদের কথা হবে, এবং আমার যারা পাঠক যারা আছেন বা শ্রোতা যারা আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের সেশন শুরু করছি। সো মনোহর ভাই, আমরা মনে হয় আমাদের যারা শ্রোতা আছেন বা তারা তো আমাদেরকে কিছু কোশ্চেন করবেনই, তারপরে আমাদের মনে হয় আমরা আমাদের লাইফ থেকে যদি আমাদের কিছু কোশ্চেন আপনার কাছে থাকে যে সেটা আমাদের যারা শ্রোতা আছেন তাদের সাথে আমরা শেয়ার করতে পারি, এবং আমাদের যদি যেই কমেন্টস গুলো থাকবে আপনারা যদি এর সাথে দ্বিমত পোষণও করেন, হ্যাঁ আপনারা সেটাও কমেন্টসে লিখবেন, যাতে করে এটা একটা আসলে টু ওয়ে কমিউনিকেশন প্ল্যাটফর্ম, আমরা আপনাদের কাছ থেকেও শিখবো। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ভাই, যেহেতু আমি বলছিলাম যে সম্ভব জবস একটা জব ম্যাচিং প্ল্যাটফর্ম, আপনি জানেন এখানে জব সিকাররা তাদের কাঙ্ক্ষিত চাকরিতে আবেদন করে, কিন্তু চাকরিতে আবেদন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইন্টারভিউ ফেস করা। আমি বলবো যে মানে অনেকের জন্য এটা মনে হয় যে একটা পুলসিরাত পার করার মতো একটা অবস্থা, যে ইন্টারভিউটা কিভাবে ফেস করব, ইন্টারভিউতে আসলে কি প্রশ্ন করবে, ইন্টারভিউতে আমি কিভাবে উত্তর দিব। হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে অনেকে অনেক প্রশ্ন থাকে, অনেকে অনেক কোশ্চেন থাকে। হ্যাঁ, তারা বিভিন্ন সময় জিজ্ঞাসা করে আমাদেরকে। সো আপনি যেহেতু দীর্ঘদিন এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন এবং বিভিন্ন জব রিক্রুটমেন্ট, বিভিন্ন জব ইন্টারভিউ প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন, সো আজকে আপনাকে আমাদের এই সেশনে পাওয়াতে আমরা আসলে খুবই ভাগ্যবান, যে আশা করছি এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনার কাছ থেকে আমি পাবো। তো ভাই, প্রথমেই আমি একটা প্রশ্ন দিয়ে যদি শুরু করি, যে চাকরির ইন্টারভিউ, প্রথমত একটা জব সার্কুলার আমরা যে কোনো জায়গায় দেখি, যেরকম বিভিন্ন জব পোর্টালে দেখতে পারি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পারি। তো এটা দেখার পরে চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে আসলে আমাদের কি টাইপের প্রস্তুতি নেওয়া উচিত? ওকে, আমি আপনার প্রশ্নটা পেয়েছি। আপনার এই প্রশ্নটার উত্তর আমি আমাদের শ্রোতাকে বা যারা দর্শক আছেন তাদেরকে একটু হতাশ করে আমি আসলে উত্তরটা দিব। আমি ফার্স্টেই সবাইকে রিকোয়েস্ট করব, ডোন্ট গো ফর জব। যদিও আপনারা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় যে আমরা জব করছি, বাট আমরা কেন পিপলকে বলছি যে ডোন্ট গো ফর জব। একটা জোকস এর মতোই বলি, যে ওবি জব মানে হচ্ছে জাস্ট ওবে ইউর বস। ওকে, সো আমরা আসলে এই সময়ে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে এন্টারপ্রেনার দরকার। আমি যারা শুনছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা জবের দিকে না ফোকাস করে আপনারা একটু কাইন্ডলি আপনারা এন্টারপ্রেনিউরাল যে স্কিল গুলো আছে সেগুলো ফোকাস করেন। এখন কোশ্চেনটা হলো, সবাই তো আর এন্টারপ্রেনার হতে পারে না, চাইলেও হতে পারে না, রাইট? অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। সো যেমন আমরা যদি বলি আমরা আসলে সাহসের অভাবে রিস্ক টেকার না আমরা, দ্যাটস ওয়াই উই আর ইন জব। ওকে, সো এখন যদি আপনি জবের জন্য ইন্টারভিউ দিতেই যান, সো আপনাকে যে প্রিপারেশনটা লাগবে সেটা হচ্ছে, ফার্স্ট আমি একটা কথা প্রায় বলি, আমরা জানি যে নো দাই সেলফ, নিজেকে জানো, আমরা এই কথাটা সবাই জানি, রাইট? সো আমি ফার্স্ট বলবো যে নো ইউর ফিউচার কোম্পানি। ক্লিয়ার? যে আপনি যে অর্গানাইজেশনের জন্য যাচ্ছেন ইন্টারভিউ দিতে, ইন্টারভিউটা ফেস করবেন, সো আপনি ওই অর্গানাইজেশনটাকে আগে জানেন। কারণ ওই অর্গানাইজেশনটা যদি আপনি না জানেন, আপনার প্রিপারেশনের মধ্যে অনেক ঘাটতি থাকবে। ক্লিয়ার? সো আপনি এখন কথা হচ্ছে অর্গানাইজেশন আপনি কি জানবেন। আমরা এটাও কিন্তু জানি না যে আসলে অর্গানাইজেশন আপনি জানবোটা কি। অর্গানাইজেশনের ফার্স্ট যে জিনিসটা আপনি জানবেন যে ওই অর্গানাইজেশনটা কিসের বিজনেস করে, আদৌ সে বিজনেস অর্গানাইজেশন কিনা, এটা কি আবার নন প্রফিট অর্গানাইজেশন কিনা, এটা এনজিও কিনা। আচ্ছা, এনজিও হলে এনজিওটার টাইপটা কি, সে কি নিয়ে কাজ করে। ওকে, এটা আবার আইএনজিও কিনা। ক্লিয়ার? সো আমি বলবো একজন ইন্টারভিউর যেই ক্যান্ডিডেট, তার ফার্স্ট হচ্ছে তার ফিউচার কোম্পানিকে জানা।
জানার পর একটা মজার ব্যাপারটা হচ্ছে আমরা একটা করি, আমরা বেশিরভাগ সময় আমি দেখেছি কেরিয়ার অবজেক্টিভস আমরা যখন সিভিতে লিখি এটা কাইন্ড অফ প্যারাসিটামল 3 বেলার মতো। একই ক্যারিয়ার অবজেক্টিভস সে আইএনজিও তেও দিচ্ছে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনেও দিচ্ছে, সেলস মার্কেটিং এর জবের জন্যও দিচ্ছে, সে আবার হচ্ছে অ্যাকাউন্টেন্টের জন্যও দিচ্ছে। মানে তার একেবারে জেনারেলাইজড একটা ক্যারিয়ার অবজেক্টিভ সে প্রিপেয়ার করে, যেখানে তাকে আমি মনে করি যে স্পেশালাইজড কাস্টমাইজড একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখে তারপর তার যে অর্গানাইজেশন আছে সেখানে ইন্টারভিউ ফেস করতে যাওয়া উচিত। দেন আরেকটা জিনিস মনোহর ভাই, আমাদের যারা ক্যান্ডিডেট তারা যেটা করে মানে করা উচিত আমি মনে করি, তারা ওই অর্গানাইজেশনের ওয়েবসাইটটা দেখলেই শুধু হবে না, তাদের উচিত ওই অর্গানাইজেশনকে সার্চ দিয়ে লিঙ্কডইনে তারা খুঁজে বের করে ফেলা যে আসলে এখানে কারা কারা আছেন, হু আর দ্য কি রিসোর্সেস বিহাইন্ড দ্য বিজনেস। ওকে, তখন সে যদি দেখে যে তার সাথে কানেকশনের মধ্যে কয়েকজন পরিচিত আছে অথবা মিউচুয়াল কেউ আছে যে পরিচিত, তাকে ফোন করে ওই অর্গানাইজেশনের কালচার জানা, ক্লিয়ার, ওদের ফেসবুক পেজ আছে কিনা, হ্যাঁ ওদের ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা, ওই অর্গানাইজেশনকে সার্চ করে ওদের কালচারটা বুঝে যাওয়া। তারপর যেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের যেই প্রিপারেশনটা বলি, আপনি কি ড্রেস আপ করে ওই অর্গানাইজেশনের ইন্টারভিউ ফেস করতে যাবেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা একটা কথাই বলি যে মানে আপনাকে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, রাইট? এটা একটা কথাই আছে আমাদের। সো আমরা কিন্তু তখন একটা অ্যাপিয়ারেন্স দেখে আমরা আমাদের মাইন্ডে চলে আসে যে আসলে এই রিসোর্সটা কেমন হবে। সেই ক্ষেত্রে আপনার ড্রেস আপটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আপনি মানে হয়তো আপনি ওয়েস্টার্ন পরেন বা আপনার যে কোনো এমন একটা ড্রেস পরছেন যে ড্রেসটা আপনার ওই অর্গানাইজেশনের কালচারের সাথে ম্যাচ করছে না, ওইটা আপনি অ্যাভয়েড করা উচিত। আরেকটা মজার ব্যাপার আমি যেটা শিখেছি, অনেকে দেখি ইন্টারভিউ বোর্ডে যায়, হ্যাঁ সে কলম নিয়ে যায় না। আপনার কাছে খুব হাস্যকর মনে হলেও আপনার কাছে মনে হবে ভাই এটা তো সিলি জিনিস। হ্যাঁ, অনেক সিলি জিনিস দিয়েও কিন্তু অর্গানাইজেশন একটা মানুষকে জাজ করে ফেলে যে কতটুকু সিরিয়াস সে। অনেকেই ফর্মাল জুতা পরে যায় না, রাইট? একটা জিন্স পরে গেল, জিন্স পরে যাচ্ছে, একটা পলো শার্ট পরে চলে গেল ইন্টারভিউতে, তখন বোঝা যায় আসলে একটা ও একটু ক্যাজুয়াল। অর্গানাইজেশন আসলে ইন্টারভিউ বোর্ডে ক্যাজুয়াল কাউকে ওভাবে আসলে আমার কাছে মনে হয় না যে খুব পছন্দ করে। সো আমি প্রথমে একটু বলি, আমি যেহেতু আপনি জানেন আমি বইমেলায় আমার 2টা বই এসেছে, আমার কাছে মনে হয় যারা জব সিকার অথবা যারা হচ্ছে বিগিনার্স লেভেলে আছে তাদেরকে একটু আমি বলি। আমি একটু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যারিয়ার কথন নামে একটা বই আমার আছে, যেটা আপনারা রকমারিতে পাবেন। আর এই বছরের বইমেলায় আমার আরেকটা বই এসেছে কতে ক্যারিয়ার। সো এই 2টা বইতে আমরা একেবারে ক্যারিয়ার নিয়ে ডিটেলস লিখেছি। ওকে, সো আপনারা রকমারিতে জাস্ট 2টা বইকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় ইন্টারভিউ নিয়ে আমরা অনেক কিছু সেখানে শেয়ার করেছি, ডিটেলস আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ মনোহর ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট একটা জিনিস শেয়ার করি ভাই, আপনার কনভারসেশনে আপনি বলছিলেন যে ক্যারিয়ার অবজেক্টিভ, হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইভেন আমরা ক্যারিয়ার অবজেক্টিভ অনেকে জানিও না যে আমাদের সিভিতে ক্যারিয়ার অবজেক্টিভ কোনটা থাকে। কারণ আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ তো আসলে আমাদের ফটোকপি শপ বা ফটোকপির যে দোকানগুলো আছে অনেকে ওইখান থেকে তৈরি করে, তারা আসলে জানেও না যে এখানে আসলে সিভিতে কি লেখা আছে ক্যারিয়ার অবজেক্টিভ। সো ইভেন এক এক কোম্পানিতে বা এক এক পজিশনে অ্যাপ্লাই করার জন্য যে জিনিসটা ডিফারেন্ট হইতে পারে সিভি ফরম্যাটটা ওই কোম্পানির পজিশন অনুযায়ী। তো আশা করি সবাই জিনিসগুলো খেয়াল রাখবে। সো আমার থেকে ভাইয়ার ভালোভাবে হয়তো বা বলতে পারবেন পরবর্তী প্রশ্নগুলোতে। আমি জাস্ট একটু যদি পরবর্তী প্রশ্নে যাই, যে আমাদের জব মার্কেটে আপনি তো আসলে বিভিন্ন রকমের জব সিকারদের ইন্টারভিউ নিয়ে থাকেন প্রতিনিয়ত। তো জব সিকাররা মূলত আসলে কমন যে মিস্টেক গুলো করে, আসলে কোন টাইপের মিস্টেক গুলো তারা ফ্রিকুয়েন্টলি করে থাকে, এটা যদি আমার সাথে একটু শেয়ার করতেন। ওকে, ইটস আ ভেরি গুড কোশ্চেন। এবং আমার কাছে মনে হয় যারা শুনছেন, যেহেতু আমরা প্রায় 17-18 ইয়ার্স এইচআর এ আছি, আমরা আসলে ইন্টারভিউ নিয়েছি, পিপল নিয়ে আমরা কাজ করছি। ওরা ফার্স্ট যেই ভুলটা করে, আপনাকে যদি বলি, ফার্স্ট ভুলটা করে
ও ইন্টারভিউ বোর্ডে এসেই ওর সিরিয়াস হয়ে যায় যে আমার যদি এই জবটা না হয়, তখন সে খুব ঘাবড়ায় যায়, সে তখন তার মধ্যে একটা হারানোর ভয় থাকে। আমি বলবো ভাই আপনার হারানোর কোনো ভয় নাই। আমি অনেককে দেখেছি সে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার পরে তার গলা শুকিয়ে যায়, সে আর কিছু বলতে পারে না। ওকে, তো এখানে আমি পার্সোনালি যেটা করি, আগে ওই ক্যান্ডিডেটটাকে আসলে হচ্ছে কাইন্ড অফ রেডি করে ফেলা, খুব ফানি কিছু কোশ্চেন করে ওকে আসে, হ্যাঁ নিয়ে যা। বাট আমি বলবো অনেকে টিপিক্যাল ইন্টারভিউ নেয়, তখন সে যেটা করতে পারে, সে ফার্স্টেই তার এক গ্লাস পানি যদি সাথে থাকে, মানে সে ওদেরকে রিকোয়েস্ট করে যে আমার এক গ্লাস পানি লাগবে আগে থেকেই, এটা খুব টনিকের মতো কাজ করে, ওকে নার্ভাস সিস্টেমটাকে অনেক ডাউন করে ফেলে। দেন সে যেটা করতে পারে, খুবই সাবলীল ভাষায় তাকে মাথায় রাখতে হবে যে আমার এখানে যাতে এক্সপেকটেশনের চাপটা তার না থাকে। আমি অনেকে দেখেছি অনেক সোজা সোজা কোশ্চেন সে আনসার করতে পারে না, তো এই ভুলটা সে যাতে না করে। প্লাস হচ্ছে ড্রেস কোড, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, তার ড্রেস কোডের উপর আসলে অনেকটুকু জিনিস ইয়া করে। তারপর হচ্ছে সে যাই করুক না কেন, তার সে আসার পর যেখানে ওয়েটিং রুমটা আছে, সে এমন ভাবে ওইখানে বসবে, এগুলো কিন্তু আমরা ফলো করি। একটা ছেলে করছে কি, অথবা ফোনে কথা বলছে, তার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলছে, ক্যাজুয়াল ডিসকাশন করছে, আমরা বুঝি আসলে হি ইজ নট সিরিয়াস। কিছু পিপল আছে আবার ওই অর্গানাইজেশন, আমরা কিন্তু ইচ্ছাকৃত কিছু ম্যাগাজিন, কিছু ক্যারিয়ার রিলেটেড ম্যাগাজিন আমরা সামনে রাখি ওর কিউরিওসিটি দেখার জন্য, সে যাতে করে এটা দেখে তারপর সে ইয়ে করছে। অনেকে আছে এদিক সেদিক তাকায় আছে, মানে সে মানে মনে হয় যে গ্রাম থেকে মফস্বল থেকে জাস্ট এখন আসলে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। সো তাকে ওই লেভেলের স্মার্ট থাকা উচিত, যাতে করে আমরা বুঝি, কারণ ওই 2-3 মিনিটের একটা ইন্টারভিউতে কিন্তু একটা রিসোর্সকে আসলে বোঝা যায় না। তার আদার্স যেই আমি বলবো যে এলিমেন্টস গুলো আছে, সেগুলো দিয়ে বোঝা যায় যে একটা ছেলে কতটুকু স্মার্ট। এই ছোট ছোট ভুলগুলো যাতে ওরা, এবং আরেকটা কোশ্চেন তারা করে, ইন্টারভিউ বোর্ডের মধ্যে এমন কিছু আনসার করে, সে মনে করেন যে সেই আনসারটা আসলে জানে না বা তার কোনো একটা ধারণা ওইভাবে নাই, কিন্তু সে এমন কনফিডেন্টলি আনসার দিচ্ছে যে ব্যাপারটা অনেকে জানে। এই জিনিসটা কিন্তু ক্যান্ডিডেট মানে বোর্ডের ইন্টারভিউয়াররা খুব ইজিলি বুঝে যে এই জিনিসটা আসলে ও অতটুকু দখলে নেয়, তারপরে সে বলছে। বাট সে ইজিলি বলবে স্যার এই ব্যাপারটাতে নিয়ে আসলে আমার তেমন কোনো ধারণা নেই, আমার কাছে মনে হয় আমি যদি আপনারা আমাকে সিলেক্ট করেন, ডেফিনেটলি আমি আমাকে শিখিয়ে দিলে আমি এটা পারফর্ম করতে পারবো। সো স্মার্ট হওয়া ভালো, কোনো ওভার স্মার্টনেস যাতে করে সে ওই বোর্ডে শো না করে। এক্স্যাক্টলি, চমৎকার একটা আপনার কনভারসেশন, যে আমি না জানা সত্ত্বেও যদি অ্যান্সার করতে যাই, জিনিসটা যদি ভুলভাল অ্যান্সার করি এবং সেটা আবার কনফিডেন্স সহকারে প্রুভ করার চেষ্টা করি, সেটা একটা হিতে বিপরীত হতে পারে। তো যারা আমাদের ভিউয়ার্স আজকে শুনছেন, আজকে আমাদের আশা করছি যে আমাদের আলোচনাটা খুবই ফলপ্রসূ হচ্ছে, এবং যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের জন্য ইন্টারভিউটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় চাকরির ক্ষেত্রে। সো সবার জন্য এটা হেল্পফুল হবে। চমৎকার। তো সেম ভাবে আমি যদি একটু পরবর্তীতে যাই, যে ইন্টারভিউতে আসলে অনেক রকম প্রশ্নই করা হয়। আপনারা যারা এইচআর আছেন তারা অনেক রকম প্রশ্নই করেন ইন্টারভিউতে। তো কিছু কমন প্রশ্ন থাকে, আমরা দেখি যে মোটামুটি ভাবে ম্যাক্সিমাম ইন্টারভিউতে এই প্রশ্নগুলো করা হয়। আপনার সম্পর্কে বলুন, বা এটা যদি সেলসের কোনো জব হয়ে থাকে এটা আমাদের সেল করে দেখান, বা আমরা কেন হায়ার করবো, মানে এরকম কিছু কমন প্রশ্ন থাকে। সো মানে আপনার দৃষ্টিতে আসলে যদি আমি 5টা কমন প্রশ্ন এবং এটার সলিউশনটাও, তাদের জব সিকার আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারে, যদি আমার সাথে শেয়ার করতেন, তাহলে অ্যাটলিস্ট জব সিকাররা জানতে পারতো যে হ্যাঁ এই প্রশ্নগুলো এইভাবে হ্যান্ডেল করা লাগে। এক্সেলেন্ট। দেখেন, সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের মানুষ ইন্টারনেটটাকে কিভাবে ইউজ করে। আমি একটু অপ্রাসঙ্গিক কথাই বলছি। ওরা মনে করে ফেসবুক আর ইউটিউব যে জানে সেই হচ্ছে আসলে ইন্টারনেটের সবকিছু জানে। আপনাকে যদি আমি ইন্টারনেটের অ্যাক্সেস দেই, আর আপনি যদি এখানে সার্চ দেন যে এটা হচ্ছে আমি কি কি কোশ্চেন, ফ্রিকুয়েন্ট আস্কিং কোশ্চেন কি কি থাকে ইন্টারভিউতে, তাহলে দেখেন আপনি ইউটিউব থেকে কিন্তু অনেক আনসার, মানে অনেক কোশ্চেন গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে মানে এই
ওয়েবিনার বা আমরা এরকম টক শো করে ওদেরকে জানানো হচ্ছে, অনেক অনেক আমাদের কাছ থেকে অনেক এক্সপার্ট থেকে তারা পায়। বাট ঘটনাটা হচ্ছে কি জানেন, ওরা এই জিনিসটা না হয় সবকিছু মনে করে যে ওই প্লাগ এন্ড প্লে আমি যাব, হ্যাঁ আমরা ওইখান থেকে পেয়ে যাব, সেটা না করে আমার কাছে মনে হয় ফ্রিকুয়েন্টলি যদি কোশ্চেন আমি করি, ফার্স্ট একটা হচ্ছে যে আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই কোশ্চেনটা থাকে। কেন থাকে? থাকে এই কারণে যে আসলে ও নিজেকে কতটুকু প্রেজেন্ট করছে। এইখানে যে বেশিরভাগ পিপল যে ভুলটা করে থাকে, মানে একবার অনেস্টলি স্পিকিং আমি দেখেছি, সবাই ফার্স্ট বলে যে আমার নাম এইটা, আমার বাবার নাম এইটা, আমার মায়ের নাম এইটা, আমি অমুক জেলা থেকে এসেছি, হ্যাঁ। তো এই কথাগুলো যখন বলে না, অনেস্টলি স্পিকিং আমি খুব বিরক্ত হই। ফার্স্ট হচ্ছে আপনার নাম কি, সেটাও কিন্তু ভাই আমি সিভিতে দেখতে পাচ্ছি। আপনার নাম নূরে আলম ফয়সাল, আমি সিভিতে বুঝতে পারছি আপনার নাম। আপনার বাবার নাম কি ভাই, এটা আমার জানার কোনো দরকার নাই। আপনার বাবার নামের সাথে আমার ইন্টারভিউ করে কোনো রিলেশন নাই, আমার মায়ের নাম কি কোনো রিলেশন নাই। আপনার বাবা কি কৃষক, না আপনার বাবা কি ডাক্তার, নাকি আপনার পুলিশ অফিসার, এগুলো জানা কিন্তু আমার দরকার নাই। আমি শুধুমাত্র আপনাকে সিলেক্ট করার জন্য এই বোর্ডে বসেছি। ক্লিয়ার? তো অনেকে এই পারিবারিক পার্সোনাল ইনফরমেশন গুলো শেয়ার করে। এখন আপনি বলেছেন আসলে তাহলে কি করা উচিত সেটা ওদেরকে একটু শেয়ার করার জন্য। ফার্স্টে যদি আমি এটা শুরু করি, সে বলতে পারে যে তার লাইফের কিছু, সে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটার বলার পরপরই সে বলতে পারে যে আমার লাইফের কিছু অ্যাচিভমেন্ট, রাইট? আমি ইউনিভার্সিটি লেভেলে আমি ডিবেট করেছি, আমি ইউনিভার্সিটি লেভেলে আমি বাঁধন করেছি, যেখানে আমি একটা রক্তদান প্ল্যাটফর্ম ছিল, সেখানে আমি কাইন্ড অফ একটা লিডারশিপ রোলে ছিলাম। তখন কিন্তু ইন্টারভিউয়ার যিনি আছেন তিনি বুঝে যান যে এই ছেলেটা আসলে হি ইজ ক্যাপাবল টু হ্যান্ডেল আ ব্রাঞ্চ অফ পিপল, হি হ্যাজ দ্য অর্গানাইজিং ক্যাপাসিটি, হ্যাঁ। এইরকম কিন্তু অনেক কিছু তার আনসারের হচ্ছে আনসার থেকে আমরা পেয়ে যাই। এরকম করে এই ছেলেটা যদি নিজেকে কিছু ফিগার নিয়েও যদি বলে, হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি 3টা অর্গানাইজেশনের সাথে ইনভলভ আছি, আমি 4 বছর ধরে অমুক অর্গানাইজেশনের সাথে কাজ করছি, ভলেন্টারি অর্গানাইজেশন, হ্যাঁ। দেন যদি সে ফ্রেশার হয়ে যায় যে আমি জব খুঁজছি শুধুমাত্র ওই অর্গানাইজেশন গুলোতে যারা এই নিয়ে কাজ করে, বিজনেস ফোকাস অথবা আইএনজিও, তখন বোঝা যায় যে এই ছেলেটা খুবই স্পেসিফিক, হি হ্যাজ অর্গানাইজিং ক্যাপাবিলিটি, লিডারশিপ স্কিল, এবং তখন আর ওই তার বাবা কি করছে, মা কি করছে, এসব কথাগুলো আসে না। তো আমার কাছে মনে হয় সে তাকে যদি মানে স্মার্টলি তাকে প্রেজেন্ট করাতে হয়, তাহলে পার্সোনাল ইনফরমেশন গুলো থেকে, যেই ইনফরমেশন গুলো থেকে আপনার তার ক্যান্ডিডেটকে বোঝানো যায় যে তার এই এই স্কিল গুলো আছে, সেই জিনিসগুলো সে আসলে উপস্থাপন করতে পারে। তারপর একটা কোশ্চেন থাকে যে আপনি আমাদের অর্গানাইজেশন সম্পর্কে কতটুকু জানেন। তখন অনেস্টলি বলি, সে আমাদের ওই ওয়েবসাইটটা তো দেখে আসে না। তখন যে জিনিসটা হয়, সে এমন কিছু আনসার করে, তখন আমরা খুব পাজল হয়ে যাই যে আদৌ সেই যে ইনফরমেশন গুলো দিচ্ছে, ইনফরমেশন গুলো কতটুকু রাইট অর রং। সেক্ষেত্রে আমি ওদেরকে বলবো, যারা আমাদের ক্যান্ডিডেট থাকবেন, তারা যদি এমন করেন যে অর্গানাইজেশন, যেটা কথা বলছিলাম, অর্গানাইজেশন সম্পর্কে খুব ভালো জানেন, তখন সে বলবে যে আমি আপনাদের অর্গানাইজেশন সম্বন্ধে এটা জানি যে বাংলাদেশে আপনাদের র্যাঙ্কিং এত, আপনারা গ্লোবাল বিজনেস করেন, আপনাদের রেভিনিউ এত, অথবা আপনারা লোকাল বিজনেস করেন, আপনাদের মার্কেট শেয়ার এত পার্সেন্ট আছে, আপনাদের কম্পিটিটর এ আছে, আপনাদের বাংলাদেশের এতটা জোনে বিজনেসটা আছে, আপনাদের সাপ্লাই চেইনটা অনেক স্ট্রং। তারপরে আপনি লাস্টে তাকে বলতে পারেন আপনাদের ওয়েবসাইটটা আমি দেখেছি খুবই সুন্দর, এখানে যদি আপনারা একটা ক্যারিয়ার নিয়ে যদি আলাদা করে একটা সেগমেন্ট করে রাখতে পারতেন, আমার কাছে মনে হয় যে আমরা যারা জব সিকার, ওরা আমাদের সিভি গুলো এখানে রাখতে পারতাম। দেখেন, তার মানে বোঝা যাচ্ছে কি আপনি ওদেরকে একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন এবং আপনি জানছেন এই প্ল্যাটফর্মটা আপনি ইউজ করছেন, এবং তারা মনে করছেন যে না, এই ছেলেটা আসলেই কিন্তু আমাকে স্টাডি করে এসেছে। খুবই পজিটিভলি আপনি প্রেজেন্ট করতে পারছেন। অথবা বলা যাবে, স্যার ইফ ইউ অ্যালাউ ক্যান আই জাস্ট মেক আ কনস্ট্রাকটিভ সাজেশন ফর ইউর অর্গানাইজেশন, অ্যাকচুয়ালি স্পেশালি ইন ইউর ওয়েবসাইট এরিয়া। এরকম যদি আপনি বলেন, তখন তারা কিন্তু বলবে না, এই ছেলে ফোকাসড, রাইট?
তারপর আমরা যে বলি যে আপনাকে আমরা কেন সিলেক্ট করব, এই কোশ্চেনটা কিন্তু একটা কমন থাকে। আমি বলবো বিগিনার্স লেভেলে বা একটু মিড লেভেলে অনেক ইন্টারভিউতে থাকে, অনেক ইন্টারভিউতে করে। আমি এমন অনেকে দেখেছি সে এমন ভাবে অ্যাপ্রোচ করে যে সে আসলে ইন্টারভিউ দিতে আসে নাই, সে একটা জব ভিক্ষা করতে এসেছে, একেবারে ভেরি সরি টু সে। কিন্তু সে যদি এমন বলে যে আমি আমার লিডারশিপ স্কিল আছে, রাইট, আমি এমএস এক্সেল এ অনেক ভালো, আমি বাংলাদেশের প্রায় 50টা ডিস্ট্রিক্টে আমি ঘুরেছি, সো আই এম আ ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আপনি আমাকে যেখানে চাকরি দেন আমি ট্রাভেলিং করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, আমি সাইকেল চালাতে পারি, তার যত ধরনের পজিটিভ স্কিল গুলো আছে সেগুলো যদি সে বলে, তখন সে বলবে স্যার আমি আপনার সার্কুলারটা পুরাটা গ্রোথ করেছি, ওইখানে দেখেছি যেই যে জিনিসগুলো আপনার দরকার এর মধ্যে মেজরিটিটা আমার আছে। আর দুটা জিনিস সে যদি মেনশনও করে ফেলে যে আপনি অ্যাডভান্স এক্সেল চেয়েছিলেন, আমার কাছে মনে হয় স্যার আমি বিগিনার্স লেভেলের এক্সেল আমি জানি, আপনারা আমাকে যদি কিছু ট্রেন আপ করেন আমি অ্যাডভান্স এক্সেলটা কভার করে ফেলতে পারবো। সো আমার কাছে মনে হয় স্যার এটা হচ্ছে আমার স্ট্রেংথ আর এটা হচ্ছে আমার কিছু উইকনেস আছে, সবকিছু মিলে আমি মনে করছি স্যার এই জবটার জন্য আমি অ্যাটলিস্ট 80 to 90% হচ্ছে আমি ফিট। এই ফিগারে যখন বলা শুরু করবে একটা ছেলে, তখন ওরা মনে করবে যে না এই ছেলেটা একেবারে আমার জেডি দেখে প্রিপেয়ার হয়ে আমার কাছে এসেছে, কনফিডেন্টলি কথা বলবে, ক্লিয়ার। তারপর তাকে আরেকটা কোশ্চেন করা হয়, এটা কমনলি, যে আপনি আমাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন কিনা, ওকে। তখন বেশিরভাগ সময় আমি দেখছি না স্যার আমার আসলে কোনো কিছুই জানার নাই, অথবা সে খুব একটা হেজিটেট ফিল করছে। এই সময় আমি যেটা বলবো তাকে ফার্স্ট বলা উচিত, স্যার আমি দেখেছি আপনাদের রেভিনিউ হচ্ছে 400 মিলিয়ন, হ্যাঁ, সো আপনাদের যারা কম্পিটিটর তারা কিন্তু আপনাদের থেকে দেখছি অনেক বেশি এগিয়ে আছে, বা আপনার পরের যে মানে ইমিডিয়েট যেই কম্পিটিটর তার হয়তো বা আছে $800 মিলিয়ন সে বিজনেস করছে, স্যার আপনাদের কি কি স্ট্র্যাটেজি আছে, যে অথবা আপনারা কি কি লিমিটেশনস এর কারণে আপনারা ওকে রিচ করতে পারছেন না। দেখেন এই লেভেলের ফিগার গুলো দিয়ে যখন আপনি কোশ্চেন গুলি করবেন, ওরা বুঝবে যে ও মাই গড এই ছেলে তো পুরাই আমাদের বিজনেস স্টাডি করে এসেছে, হি ইজ ভেরি সিরিয়াস, ক্লিয়ার। তো আমার কাছে মনে হয় এই ফ্রিকুয়েন্ট কোশ্চেন গুলোর এভাবে আনসার দিতে পারেন। আবারও বলছি, আমি যা বলছি দিস ইজ নট বাইবেল, আপনি আপনার মতো করে অনেক ক্রিয়েটিভ আনসারও করতে পারেন। অবশ্যই অবশ্যই চমৎকার ভাবে আপনি আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছিলেন, এবং এটা আসলে ডিপেন্ড করে, ইভেন ভ্যারি করে কোন পজিশন বা কোন কোম্পানি, ডিপেন্ড করে আসলে কি টাইপের প্রশ্ন করছে, কিংবা আমার সামনে যে বসা আছে সে আসলে কোন অ্যাপ্রোচে কথাগুলো বলছে, তাকে সেই অ্যাপ্রোচে আসলে অ্যান্সার গুলো করা। এবং সবচেয়ে আমার কাছে সেটা অনেক মজার এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই যে কোম্পানির একটা ওয়েবসাইট ঘেটে তাকে একটা ফিডব্যাক দেওয়া, কিংবা তার ফেসবুক পেজটা ঘেটে একটা পজিটিভ বা কনস্ট্রাকটিভ একটা ফিডব্যাক দেওয়া, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুবই ছোট এবং সূক্ষ্ম, কিন্তু এমপ্লয়ার কিন্তু জিনিসটাকে খুব পজিটিভলি সে জিনিসটাকে গ্রহণ করবে। এটা আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। আশা করি যারা জব সিকার আমাদেরকে শুনছেন, এই জিনিসগুলো তো আসলে কাউকে শিখে পড়িয়ে দেওয়ার বিষয় না, তারপর আমরা চেষ্টা করছি যে যতটুকু আলোচনার মাধ্যমে যদি তারা বুঝতে পারে, যদি 10% মানুষের উপকার হয়, এটাই আসলে আমাদের এই সেশনের, আমাদের মানে সেশন থেকে আমাদের কাম্য এটুকু। তো আমি যদি একটা জিনিস একটু শেয়ার করি, যে আমাদের এখানে আসলে অনেক ভিউয়ার্স আছে যারা আসলে ফ্রেশার, তারা আসলে হয়তোবা এক্সপিরিয়েন্স নেই, জবগুলোতে আবেদন করে বা এক্সপিরিয়েন্স চাওয়া হয় না। তো সেক্ষেত্রে উনি আসলে কিভাবে এই ইন্টারভিউটা উইন করতে পারে, যেতে অ্যাজ এ ফ্রেশার, যদি আমরা তাকে বলি যে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো এখানে পোর্ট্রে করা, বা আদার্স যদি কোনো ইউনিভার্সিটির ইভেন এই টাইপের কোনো অ্যাক্টিভিটি গুলো করতে পারে করা, বাট আপনার কোনো সাজেশন আছে কিনা যে অ্যাজ এ ফ্রেশার হিসেবে সেই ইন্টারভিউটা কিভাবে একটু ভালোভাবে ফেস করতে পারে? এক্সেলেন্ট, আপনার কোশ্চেনটা যেটা করেছেন এখানে আমি একটু দ্বিমত করছি এরকম যে আমি আমার লাইফে কোনো ক্যান্ডিডেটকে দেখি নাই যে এখন পর্যন্ত ফ্রেশার, আমি কোনো ফ্রেশারের ইন্টারভিউ নেই নাই আমার এতটুকু লাইফে। এখন আপনি তাহলে আপনি মনে করবেন তার মানে কি আমি সব এক্সপিরিয়েন্স পিপলের ইন্টারভিউ নিয়েছি? না, আমি কোনো ফ্রেশারের ইন্টারভিউ নেই নাই, এটা ঠিক আছে, বাট ক্যান্ডিডেট মনে করছে ও ফ্রেশার, রাইট? আমি কি বুঝতে পারছি?
রাইট, এক্স্যাক্টলি। দেখেন, আপনি কি কখনো বাজার করেছেন? আপনার মানে চাকরির আগে কখনো আপনি বাজার করেছেন? অবশ্যই করেছেন। সো আপনার মা যদি আপনাকে 500 টাকার নোট দিয়ে যদি বাজার করতে গিয়ে বলে এই জিনিস তুমি বাজার করে নিয়ে আসো, আপনি বাসায় যখন এসে 132 টাকা আপনার মাকে ব্যাক করছেন, তার মানে কিন্তু আপনি অলরেডি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের জন্য হচ্ছেন আপনি এক্সপার্ট। আপনি জানেন কোথায় কি কি বাজার করছেন, তারপর আপনি যে হিসাবটা দিচ্ছেন, তার মানে আপনি একজন অ্যাকাউন্ট্যান্টের মতো করে আপনি আপনার মাকে হিসাবটা দিয়ে দিচ্ছেন। সো কনসিডার দ্যাট যে আমি এই প্রকিউরমেন্ট করেছি, অনেকগুলো সোর্স ছিল, আমি কিন্তু এই 5 টাকার জিনিস না কিনে আমি 4 টাকা করেছি, তার মানে আমার নেগোসিয়েশন স্কিল আছে, আমার বার্গেনিং ক্যাপাসিটি আছে, ওইখান থেকে একটা রাইট প্রোডাক্ট আমি পারচেজ করেছি, করে সবকিছু নিয়ে ট্রান্সপোর্টেশন দিয়ে, তার মানে হচ্ছে আমি এই আনার পর, বাসায় আনার পর আমি ইনভেন্টরি, দেখবেন আপনি কোনো সব আনার পর সবকিছু কিন্তু আপনি ফ্রিজে ঢুকায় ফেলছেন না, রাইট? যেগুলি পেরিশেবল এটা আপনি ফ্রিজে রাখছেন। তাহলে আপনি জানছেন কোন ইনভেন্টরিটাকে আপনি কোথায় ম্যানেজ করছেন। তাহলে আপনি একটা জিনিস দেখেন, আপনি কিন্তু ভাই ফ্রেশার না, আপনি এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, ওইটা ছিল আপনার ফ্যামিলির এক্সপিরিয়েন্স, সেই বিজনেসটাও কিন্তু একটা ফ্যামিলি, রাইট? সো এই আপনি যদি এভাবে চিন্তা করেন, ভাই আপনি আমাকে কি কোশ্চেন করবেন, আমি কিন্তু এক্সপিরিয়েন্সড। কিভাবে এক্সপিরিয়েন্স? স্যার আমি এই কাজগুলো করেছি, আমি এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? আপনি দেখেন A to Z আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আপনি একটা পিকনিকে গিয়েছেন, সেখানে আপনি লিড করেছেন। তাহলে আপনি দেখেন, ফার্স্টে ওদের কাছ থেকে কমিউনিকেট করেছেন, চাঁদা তুলেছেন, বাস রেডি করেছেন, ওইখানকার যেখানে যাচ্ছেন সেখানে আপনি একটা প্লেস রিসোর্ট বুকিং দিয়েছেন, রিসোর্টে কি কি মেনু আপনি খাবেন সেগুলো আপনি সিলেক্ট করেছেন, ওদের কে কোথায় আপনার ঘুমাবে সেইটা ম্যানেজ করেছেন, আসার জন্য ওদের কি ড্রেস হবে সেটা করেছেন, মার্চেন্ডাইজ করেছেন, আবার ব্যাক করার জন্য আপনার বাসের সিট গুলো অ্যালোকেট করেছেন। তাহলে আপনি তো ভাই ফ্রেশার না, আপনি নিজে মনে করছেন ফ্রেশার, বাট ইউ আর হাইলি এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, ওই ছোট ছোট জিনিসগুলোকে যখন আপনি প্রেজেন্ট করবেন, তখন কিন্তু মনে হবে যে না, এ তো খুব নাইসলি জিনিসগুলো প্রেজেন্ট করলো। কারণ সে ফ্যামিলি লাইফ, সে এক্সপিরিয়েন্স কোথায় পাবে? সে তো এই ছোট ছোট প্ল্যাটফর্ম গুলোতে সে পাবে। এই জন্যই বলছি, আমি কোনো ফ্রেশারের ইন্টারভিউ নেইনি, হয়তো ওই ক্যান্ডিডেট মনে করছে সে ফ্রেশার। রাইট, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আসলে তাহলে তাকে আসলে জিনিসটাকে পোর্ট্রে করতে হবে ইন্টারভিউ বোর্ডে, যে আসলে সে যে কাজগুলো করেছে, ওইটা হতে পারে যে তার হয়তো বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, বাট সে ফ্যামিলি বা তার সোশ্যাল লাইফে সে যে অ্যাক্টিভিটিস গুলো করেছে, এই জিনিসগুলোকে প্রফেশনাল ওয়েতে একটু পোর্ট্রে করা ইন্টারভিউতে। কারেক্ট, কারেক্ট। আপনি দেখেন আপনি কি করছেন, ইভেন আমরাও কি করছি, আমরা মনে করেন আপনি অর্গানাইজেশন একটা ইভেন্ট করছেন, ওইটা হয়তো বা আপনার একটা স্মল মাইক্রো লেভেলের একটা অর্গানাইজ করেছেন, আর এইটাকে আপনি হচ্ছে ম্যাক্রো লেভেলে করছেন। ওইটা করেছেন একটা ইনফর্মাল ওয়েতে, এটা করছেন আপনি একটা ফর্মাল ওয়েতে। তাই তো ভাই, দিস ইজ নট এ রকেট সায়েন্স। আপনি অ্যাকাউন্টিং করেছেন, আপনি অ্যাকাউন্টিং এর যে ডেবিট ক্রেডিট করেছেন, এখানে তো তাই। আপনার মানে 500 টাকা আপনি নিয়েছেন, আমরা যদি ক্যাশ বুক যদি করেন, 500 টাকা আমি মার কাছ থেকে নিয়েছি, বাজার করেছি, এখন 132 টাকা আছে, আমি এটাকে আবার পেটি ক্যাশে রিফান্ড করে দিলাম, শেষ। সেম জিনিসই তো করছেন আপনি এখানে, না? আপনি এখানে কোনো রকেট সায়েন্সের কিছু করছেন না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অসাধারণ। সো যারা শুনছেন, যারা শুনবেন এই বিষয়গুলো, যারা আসলে ফ্রেশার, তাদের উদ্দেশ্যেই মেইনলি বলছি আর কি। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো আসলে এক্সপিরিয়েন্স গুলোকে এইভাবে পোর্ট্রে করে, যারা আসলে ফ্রেশার তাদের এই যে অ্যাক্টিভিটিস গুলো চাকরিতে যোগদানের আগে, সেগুলোকে আসলে প্রপারলি পোর্ট্রে করতে পারলে আশা করি যে ইন্টারভিউ বোর্ডটা আরো বেশি ইজি হবে। তো ভাই, অনেক সুন্দরভাবে আপনি প্রতিটা জিনিস এক্সপ্লেন করছেন, আমাদের যারা ভিউয়ার্স আছে আশা করছি তাদের এগুলো হেল্পফুল হবে। সো আপনি যেহেতু অ্যাজ এ এইচআর হিসেবে আপনি তো দীর্ঘদিন বিভিন্ন ইন্টারভিউর সাথে যুক্ত আছেন, নিচ্ছেন, প্রতিনিয়ত ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। সো ইন্টারভিউ নেওয়াকালীন সময় আসলে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে একটা ক্যান্ডিডেটের কাছ থেকে আসলে আপনি বা আপনারা এইচআররা মূলত আসলে কোন কোয়ালিটি বা স্কিল গুলোকে এক্সপেক্ট করেন? ওকে,
আপনি যদি আমাকে বলেন আমার ইন্টারভিউতে যারা ফেস করেছে অথবা আমার কলিগরা খুব ভালো করে জানে, আমি বুকিশ কোনো ইন্টারভিউ নেই না। ওকে, কারণ আমি যখনই ওই ফার্স্ট যেটা করি ওই ছেলেটার বা ওই ক্যান্ডিডেটটার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা আমি বুঝে যাই। কেন যাই? আমি বুঝি যে আসলে ওর একটা ক্যান্ডিডেটের বসার স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ও জবের জন্য কতটুকু সিরিয়াস। ক্লিয়ার? আমি অনেককে দেখেছি হয়তো বা সে এসে পায়ের উপর পা তুলে এমন একটা অ্যাপ্রোচ করছে, সে বুঝতে পারছে না যে আসলে কার সামনে বসে আছে। কিছু নর্মস কিন্তু আমাদের সোশ্যাল নর্মস কিন্তু থাকে। তারপর যেটা আমরা অনেকেই করেন যে সে হচ্ছে ফর্মাল শার্ট পরেন না, হয়তো একটা আপনার পলো শার্ট পরে এসেছেন অথবা একটা টি শার্ট পরে এসেছেন, ওই টি শার্টের মধ্যে হয়তোবা এমন কিছু লেখা যেগুলো হয়তোবা টিনেজদের জন্য চলে, হয়তোবা ফুটবল খেলার আপনার ইয়েতে গ্যালারিতে বসে দেখতে পাচ্ছেন। বাট ইন্টারভিউর যে ক্যান্ডিডেট তার কাছ থেকে আমি যে জিনিসটা ফার্স্ট দেখি যে আমি বুঝি ও চোখগুলো রিড করে এই ছেলেটা কতটুকু কনফিডেন্ট, এই ক্যান্ডিডেটটা কতটুকু কনফিডেন্ট। সেকেন্ড হচ্ছে তার ড্রেস আপ। থার্ড হচ্ছে সে চোখে চোখ রেখে কথা বলছে কিনা। মনোহর ভাই, আপনি যদি চোখে চোখ রেখে কথা বলেন, আমি তখন বুঝবো এই ছেলেটা যা বলছে কনফিডেন্টের সাথে বলছে। সে যখন কোনো কথা বলে, ইভেন আপনাকে আরো একটা মজার ব্যাপার বলি, যারা সাইকোলজি নিয়ে কাজ করে তারা যখন একটা কথা মনে করেন, আপনার সাথে আমি কথা বলছি, আপনি যদি আমার চোখের সাথে কথা বলেন, আমি বুঝবো যে আপনি কনফিডেন্ট যে অ্যান্সারটা দিচ্ছেন, হ্যাঁ ও ব্যাপারটা জানে। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনি ফিউচারে কি কি প্ল্যান করবেন, তখন কিন্তু আমি সাথে সাথেই আমি মার্ক করব আপনার রাইট সাইডটা, যেটা ডান সাইডের যে আইটা আছে, এই আইটা কি ডান দিকে যাচ্ছে নাকি বাম দিকে যাচ্ছে। আমি ফিউচারে কোনো কোশ্চেন করার সাথে সাথে যদি আপনি বাম দিকে তাকান, আমি বুঝবো যে আনসারটা দিচ্ছেন এই আনসারটা আপনি এখন এখানে বসে বসে নিজের মনের মতো করে বানাচ্ছেন, যেটা আসলে রিয়েলিস্টিক কোনো ভিউ নাই। যদি আপনি বাম দিকে তাকান, বাম মানেই হচ্ছে আপনার পাস্টের দিকে চলে গেলেন। আপনাকে আমি কোশ্চেনটা করেছি ফিউচারিস্টিক কোন একটা কোশ্চেন, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, বা আফটার 5 ইয়ার্স আপনি কোথায় দেখতে চান, তখন কিন্তু ডেফিনেটলি সে ডান দিকে চলে যাবে। কেন? ডান মানে হচ্ছে ফিউচারিস্টিক কোনো চিন্তা ভাবনা করা। আপনি বিশ্বাস করবেন না, আমরা কিন্তু এই জিনিসটাও কিন্তু আমরা খেয়াল করি যে ও আসলে ওর বডি ল্যাঙ্গুয়েজটা কোথায়। সে বাম দিকে তাকায় কিছু বলতেছে, তার মানে বুঝতে সে এখন এটাকে যার মনের মতো করে এটা বানাচ্ছে, রাইট? এখন আপনি যখন এই জিনিসটা মার্ক করবেন, তখন এই ছেলেটা কিন্তু এটা বুঝতে পারবে না যে আমি তো আসলে কিন্তু আমি কনফিডেন্ট না। ক্লিয়ার? আমি কি আপনাকে বোঝাতে পারছি জিনিসগুলো? ছোট ছোট অনেক জিনিস কিন্তু আমরা কিন্তু বুঝি। ইভেন আমরা এটা বুঝি যে এই ছেলেটা আমাদের সাথে থাকবে, কিন্তু এই ছেলেটা এত কম্পিটেন্ট, ও যদি 1 বছর থাকে, একটা আমি বলবো একটা নর্মাল ছেলে 5 বছর থাকলেও এতটুকু আমি রেজাল্ট পাবো না। তখন কিন্তু আমরা অনেক স্মার্ট অনেক ছেলে কিন্তু আমরা রিক্রুট করে ফেলি যে ঠিক আছে ও 1 বছর থাকলেই এমন হবে। যেমন আমি আমার একটা কথা বলি, আমি একটা ক্যান্ডিডেটকে পেয়েছিলাম, আমি ইউনিভার্সিটির নামটাই বলি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা ক্যান্ডিডেট। সে আমাদের ইন্টারভিউ বোর্ডে এসে বলেছে যে আমি আপনার অর্গানাইজেশনে ম্যাক্সিমাম 3 ইয়ার্স চাকরি করব। আমি খুব অবাক হলাম যে তারপর ওই এক্সপিরিয়েন্সের পরে আমি পিএইচডি করতে যাব। দেখেন সে কতটুকু ফোকাস। পিএইচডি করতে যাব হচ্ছে এমফিল করতে যাব আমি মালয়েশিয়া, দেন আমি পিএইচডি করব। সো আমি আপনাকে ম্যাক্সিমাম 3 ইয়ার্স সার্ভিস দিতে পারবো, এরপরে দিতে পারবো না। এখন আপনি যদি লং টার্ম কাউকে চিন্তা করেন, দেন আমি কিন্তু এখানে আমার মনে হয় না যে আই এম দ্য রাইট ফিট ফর দিস পজিশন। আমরা ডিসিশন নিলাম যে আমরা ওকে রিক্রুট করব। কেন রিক্রুট করব ওকে? কারণ 3 বছর ওর থেকে আমরা যা পাবো ইটস এ হিউজ। দেন আমরা আসলে ওকে রিক্রুট করেছি, 3 ইয়ার্স পর চলে গেল। এখন ইন্টারভিউ বোর্ডে আমরা এটা চাই যে চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স নিয়ে। সো আমরা বিভিন্ন প্রশ্ন করছি আমাদের যারা আমাদের যিনি গেস্ট আছেন। সো আমাদের গেস্টের মাধ্যমে আসলে আমরা শুনতে পাচ্ছি এবং জানতে পারছি যে আসলে কিভাবে ইন্টারভিউটা ফেস করতে হয়। আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন, হয়তো বা ইন্টারনেট জনিত সমস্যা মনে হয়, ইন্টারনেট ছিল। সো যেটা হচ্ছে, দেন আমরা কিন্তু কেন বলি ওই ইন্টারভিউ বোর্ডে একটা ছেলে বা একটা মেয়ে তাকে
খুব অনেস্টলি ফিডব্যাক দিতে হয়, এটা কিন্তু আমরা বুঝি যে ও আসলে অনেস্ট ফিডব্যাক দিচ্ছে কিনা। সো আমি বলবো কারো যদি কোনো পার্সোনাল লিমিটেশনসও থাকে, সে যদি এইটাও যদি আমাদের সাথে, অনেকে দেখা যায় তার হয়তো একটা প্রফেশনাল কোর্স তার আছে, সে এটা আমাদেরকে বলছে না, তার হয়তো একটা দিন ছুটি লাগবে বা বিকাল বেলা 4টা-5টা পরে তার ক্লাস আছে, কিন্তু সেদিন ফার্স্টে আমাদেরকে শেয়ার করে, স্যার আমি এরকম একটা কোর্সে আছি, আমার এই জিনিসটা লাগতে পারে, এখন এইটা কি আপনাদেরকে চলবে কিনা বা আপনাদের রিকোয়ারমেন্টসটা মিট করবে কিনা। আমরা চিন্তা করি না, এই ছেলে বা মেয়েটা অনেস্ট আছে, সো আমরা ওকে নেই, কারণ ও আমাদের 2-1 ঘন্টা আমাদের কোনো সমস্যা না। ইন্টারভিউর আমি বলবো যে বি অনেস্ট উইথ ইন্টারভিউয়ার, কারণ তারাও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে তারা এক্সপার্ট। অনেক গুরুত্বপূর্ণ এই পার্টটা, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বলছিলেন যে আই কন্টাক্টের এবং রাইট লেফট, ওইটা অনেক ইন্টারেস্টিং ছিল, মানে অসাধারণ। যারা আসলে শুনছেন, তো এই বিষয়গুলো আসলে খুবই সূক্ষ্ম। আপনি যেটা মেনশন করেছেন যে খুবই সূক্ষ্ম, আপনি হয়তোবা এক্সপেরিয়েন্সড এইচআর হিসেবে আপনি দেখেন, সবাই জিনিসটা হয়তো নাও দেখতে পারে, বাট বেশিরভাগ দেখে, বেশিরভাগ যারা এক্সপেরিয়েন্সড এইচআর তারা হয়তো দেখে। সো যারা আসলে আজকে দেখছেন শুনছেন, বিষয়গুলো আসলে মেনটেন করতে কিন্তু খুব বেশি জিনিস যে আসলে ফলো করতে হবে এরকম কিছু না, কিছু ইনস্ট্রাকশন আর একটু যদি কনফিডেন্স সহকারে ইন্টারভিউটা ফেস করা যায়, দেখবেন যে অটো জিনিসগুলো হয়ে যাবে। আরেকটা বিষয় যে আমরা যেটা দেখি ভাই, আপনার সাথে যদি একটু শেয়ার করি, ইন্টারভিউতে অনেকে যায় বা আমাদের কাছে অনেকে ইন্টারভিউতে আসে, জব ডেসক্রিপশন যেটা আমরা জেডি বলি, জেডি কিন্তু অনেকেই পড়ে না। আমরা যখন জিজ্ঞাসা করি আসলে যে জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, আসলে আপনার জব রেসপন্সিবিলিটি কি, কি হবে আপনি যদি জয়েন করেন, এখানে কি কাজ করবেন আপনি, তো তখন ওইটা বলতে পারে না। হ্যাঁ, কিন্তু অ্যাপ্লাই করছে, সে অ্যাপ্লাই করে, হয়তো বা স্যালারি দেখে অ্যাপ্লাই করে, হয়তো লোকেশন দেখে অ্যাপ্লাই করে, অনেক সময় কোম্পানি দেখে অ্যাপ্লাই করে, কিন্তু আসলে মূল যে কাজটা তাকে যেটা করতে হবে, জব ডিসক্রিপশনটা কি, এটা তারা বলতে পারে না। সো এই বিষয়গুলো আসলে যারা ইন্টারভিউ দিবেন, আশা করছি যে পরবর্তীতে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং ওই অনুযায়ী আপনারা ইন্টারভিউটা ফেস করবেন। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আলোচনা, ভাইকে অসংখ্য ধন্যবাদ। সো এই পর্যায়ে আমি যদি একটা প্রশ্ন করি, যদি ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ ইন্টারভিউ বোর্ডে যদি কোনো ক্যান্ডিডেট এমপ্লয়ার্সদেরকে, কোম্পানিদেরকে যদি এইচআর কে কোনো প্রশ্ন করতে চায়, তো সে আসলে কি টাইপের প্রশ্ন করতে পারে যেটা আসলে তার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে না, সে আসলে ইন্টারভিউয়ার হিসেবে যারা নিচ্ছেন তো তাদেরকেও আসলে অস্বস্তিতে ফেলবে না, হ্যাঁ আবার নেগেটিভিটিও তৈরি হবে না, সে আসলে কি প্রশ্ন করতে পারে? এক্সেলেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি কালকে একজন সিইওর সাথে আড্ডা দিচ্ছিলাম, সো খুবই রিনাউন্ড কোম্পানির সিইও। তো উনি একটা কথা বলেছিলেন যে দেখেন, দিন শেষে ফুটবল খেলা যাই দেখেন না কেন, দিন শেষে কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা গোল হলো কিনা, রাইট? যে আমাদের এখানে মানে রেজাল্টটা, আমরা কিন্তু রেজাল্ট চাই। সো যখন বিজনেসে আপনি যাচ্ছেন, তখন কিন্তু আপনি এই কোশ্চেনটা যদি আপনি আপনার এমপ্লয়ারদেরকে বা আপনার যারা ইন্টারভিউ বোর্ডে আছে, স্যার আমরা আপনাদের আসলে বিজনেস প্ল্যানটা কি জানতে পারি কিনা 10 ইয়ার্স, আমি 5 বছর পর কোথায় আমার ক্যারিয়ার দেখতে চাই, সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমিও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনি 10 বছর পরে আপনার বিজনেসটা নিয়ে কি প্ল্যান করছেন। ক্লিয়ার? সো ইটস আ উইন-উইন সিচুয়েশন, ইভেন ইটস আ কাইন্ড অফ টু-ওয়ে কমিউনিকেশন, রাইট? আচ্ছা, তারপর যদি আপনি ওনাদেরকে বলেন স্যার আমি আপনাদের কিছু গুড প্র্যাকটিস আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা হ্যাঁ লিঙ্কডইনে আমি দেখেছি, স্যার আমাদেরকে কি স্যার এমন কি কিছু গুড প্র্যাকটিস বলবেন যেটা আসলে আপনারা পাবলিকলি শেয়ার করছেন না কিন্তু আপনারা মেনটেন করছেন। ওকে, তখন কিন্তু সে বলবে যে হ্যাঁ আমাদের কিন্তু এই ফ্যাসিলিটিজ আছে, আমাদের আমরা স্যাটারডেতে আমরা হ্যাঁ হাফ ডে করছি, অথবা ক্যাজুয়াল ড্রেস আমাদের এখানে এলাও, হ্যাঁ এটা আমরা হয়তো বা পিপল জানে না, অথবা আমরা এটা বলি যে আমরা যারা ফিমেল আছে তাদের জন্য আমাদের আলাদা করে এই ফ্যাসিলিটিজ আছে, হ্যাঁ অথবা আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট যারা আমরা এখানে আছে, আমরা ওদেরকে আসলে ক্লাসের জন্য আমরা একটা দিন, হ্যাঁ ওদের 5 দিন অফিস, হ্যাঁ অথবা আমি এমন অর্গানাইজেশনকে চিনি যারা লিভ ডোনেট করে। সে ফর এক্সাম্পল আপনার কাছে আর কোন লিভ অনেকগুলো নিয়েছেন, আর আপনার আরেকজন কলিগের কাছে লিভ আছে, সো ওই কলিগ আপনাকে লিভ ডোনেট করতে পারবে ম্যাক্সিমাম মনে করেন 3 দিন।
হ্যাঁ, এরকম ফ্যাসিলিটিসও আছে, অথবা প্যাটার্নাল লিভ আছে আপনাদের এখানে, হ্যাঁ, অথবা প্রতি বছর আপনার একটা ল্যাভিশ টাইপের হচ্ছে আপনার আউটিং করছেন। সো এমন একটা কোশ্চেন করা ডেফিনেটলি তাদের আছে। আর আমি যদি বোর্ডে থাকি, আমার ওই অর্গানাইজেশন সেটা প্র্যাকটিস করে না সেটা বলতে কিন্তু আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো ভাই একটা অর্গানাইজেশন সব ফ্যাসিলিটিস নিয়ে বসে নাই না। সো আমি বলতে পারি হ্যাঁ আপনার কথা ঠিক আছে, বাট আমরা এইটা নিয়ে, এমন হতে পারে কথার কথা আমি একটা কনগ্লোমারেট, আমার কাছে হয়তো 10টা বিজনেস আছে, আমার তার মধ্যে একটা আছে কথার কথা আমার এখানে একটা ফার্মাসিউটিক্যালস বিজনেস আছে। সে বললো ফার্মাসিউটিক্যালস নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? আমি ওকে হয়তো আনসার করলাম যে ফার্মাসিউটিক্যালসটা আমরা প্রতি বছরই লস করছি, আমাদের হ্যাঁ আমরা ওদিকে ফোকাস করছি না, আমাদের এটা মূল বিজনেস না, আমরা ওইটাকে আগামী 2 বছরের মধ্যে ক্লোজ করে ফেলবো। একেবারে অনেস্ট আপনি ফিডব্যাক দিতে পারেন, হ্যাঁ, আপনার হারানোর কিছু নাই। আমি বলবো যে এই ট্রান্সপারেন্সিটা থাকা উচিত। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। সো যারা শুনছেন এবং যারা মনে করছেন যে আসলে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করতে পারবো কিনা, বা প্রশ্ন করলে যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি আসলে জিনিসটা কিভাবে নিবেন, আশা করি তাদের এই কনফিউশনটা কিছু হলেও দূর হবে। যেহেতু ইন্টারভিউয়ার আমাকে প্রশ্ন করছে, আমি তো প্রশ্ন করতেই পারি তার কোম্পানি সম্পর্কে, এবং ভাইয়া যেগুলো মেনশন করলেন সেই বিষয়গুলো সম্পর্কে আমি জানতে পারি, যদি জানার আগ্রহ থাকে আর কি। আর যদি বলি লাস্টে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আমার কোনো প্রশ্ন নাই, তাহলে তো আর ওটা হলো না। সো যারা শুনছেন এই বিষয়গুলো তারা অবশ্যই খেয়াল করবেন এবং মেনটেন করার চেষ্টা করবেন। সো আপনি ভাই একটা জিনিস শুরুতে আমাদের কনভারসেশনের মাঝখানে বলছিলেন যে ড্রেস কোডটা নিয়ে, হ্যাঁ, যদি আমি একটু স্পেসিফিকলি আরেকটু শুনতে চাই ড্রেস কোডটা নিয়ে, যে আমরা তো আসলে এখনকার সময়ে দেখা গেছে কর্পোরেটে অনেক ক্যাজুয়ালি চলাফেরা করি, হ্যাঁ, ফর্মাল চলাফেরা করা হয় মিটিং হলে, অথবা ফর্মাল চলাফেরা করা হয়। এখন ইন্টারভিউতে ক্যাজুয়াল বলতে কোনটাকে মিন করে, আর ফর্মাল বলতে আমরা বুঝি আসলে একটা প্যান্ট পরবে, শার্ট পরবে, ইন করে শুটু পরে যাবে। আসলে ইন্টারভিউতে আসলে এই জিনিসটা কিভাবে তারা মেনটেন করে, যে ফর্মাল আর ক্যাজুয়াল? ওকে, এই জন্য আমরা যেটাকে বলি এখন একটা কর্পোরেট ওয়ার্ল্ডে একটা টার্মস আছে, ওটা আমরা বলি স্মার্ট ক্যাজুয়াল। এক্স্যাক্টলি। ওকে, মানে আপনার স্মার্ট ক্যাজুয়াল। এখন আপনাকে আবার বলি, আপনি কোন বিজনেসের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন পজিশনের জন্য দিচ্ছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল, আমি যদি বলি আপনি সেফ সাইডে থাকার জন্য আপনার জিন্সের প্যান্টটাকে বাদ দিয়ে, যেটা আমরা বলি ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, হ্যাঁ আপনি যান। ব্লেজার সবসময় লাগবে ব্যাপারটা তা কিন্তু না। আপনি চিন্তা করেন যে না আমি এখানে আমি ফর্মাল শু পরে যেতে পারি। আবার আমরা যখন আরএমজি ইন্ডাস্ট্রিতে দেখি যে একটা ছেলে জিন্স পরে এসেছে, শালীন একটা জিন্স, সেটা পলো শার্ট পরে এসেছে, এবং একটা হয়তো বা ক্যাটস পরে এসেছে, তার যে যাত্রা হয়তো বা সে কোয়ালিটিতে কাজ করে, প্রোডাকশনে কাজ করে, সো ওই ড্রেসটাকে কিন্তু আমরা নেগেটিভলি নেই না। এখন মনে করেন হচ্ছে আপনার, আমি এমনও বিশ্বাস করেন, এমনও আমরা ইন্টারভিউ নিয়েছি ক্রিয়েটিভ ডিজাইন, ওর ফর্মাল প্যান্ট নাই, এখনো কি কালকে ফর্মাল প্যান্ট তো বানায় আপনার ইন্টারভিউ দিবে না। এখন জিনিস হচ্ছে যে ক্রিয়েটিভ ডিজাইনার, তাকে আমরা দেখলেই বুঝি যে ভাই সে ওই তার ড্রেস আপটা দেখো হয়তো একটা জিন্স পরে এসেছে, হ্যাঁ পলো শার্ট এসে, আমি ওইটাকে ওই অর্গানাইজেশনের জন্য বা ওই পজিশনের জন্য মনে করব যে দিস ইজ ওকে। সো আমি ইন্টারভিউয়ার হয়ে বুঝতে হবে যে আসলে কোন ক্যান্ডিডেট, কিন্তু টাইপ আছে সব, কিন্তু আপনার এখানে এসে মানে এই ফর্মাল ওই আপনার ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট শো পরে এটা নিয়ে আসবে না, কারণ ড্রেসেরও কিন্তু এখন ডেফিনেশন চেঞ্জ হচ্ছে, ডাইভার্সিফাইড ড্রেস হচ্ছে। কিন্তু আমি আরেকটা কথা বলবো যে শালীনতা, ক্লিয়ার? আপনি শালীন ড্রেস পরে আসছেন কিনা সেটা কিন্তু আপনিও বুঝেন, আমিও বুঝি। এখন বাংলাদেশের জন্য যেটা মানে ইউরোপের জন্য যেটা শালীন, আমার এখানের জন্য সেটা শালীন নাও হতে পারে। সো এতটুকু যাতে বোঝা, পরে আপনি অর্গানাইজেশনের কালচার, ড্রেস কোড, পলিসি সবকিছু বুঝে তো আপনি বুঝেই যাবেন আপনি কোন অর্গানাইজেশনে কিভাবে চলতে। এটা খুব ভালো কথা। যেমন আমরা শনিবারে আমাদের হচ্ছে ক্যাজুয়াল, আমরা পাঞ্জাবি পরে চলে গেলাম, হ্যাঁ হয়তো একটা পলো শার্ট পরে চলে গেলাম। আদার্স ডে গুলোতে যখন আমার থাকছে তখন কিন্তু আমি পাঞ্জাবি পরে অফিস যেতে পারবো না। আবার যে ভদ্রলোক রেগুলার পাঞ্জাবি পরেই অফিস করছে, ইসলামিক মানে পয়েন্ট অফ ভিউতে
অর্গানাইজেশন যদি মনে করে না দিস ইজ ওকে, এটা ওর বিলিভ, দেন ইটস ফাইন। তো পাঞ্জাবি পরে ইন্টারভিউ দিতে পারে, নাথিং রং। এক্স্যাক্টলি। আসলে যদিও হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে অবশ্যই কোম্পানি ওয়াইজ বা জব ওয়াইজ, হ্যাঁ, পজিশন ওয়াইজ জিনিসটা ভ্যারি করে। সো অবভিয়াসলি তারা এবং তার একটা পার্সোনাল থিংকিং বা আপনাকে তো একটা কথা বলেছি, সে যদি ওই অর্গানাইজেশনের কোন রিসোর্সকে কানেক্ট করে ফেলতে পারে, তখন যদি বলে আপনার ইন্টারভিউতে আসলে এই ড্রেস পরে গেলে কোনো সমস্যা আছে কিনা বা আপনারা কেমন ড্রেস নিয়ে করছেন, তাহলে কিন্তু আরো ইজি হয়ে যায়। আরো ব্যাপার আছে। আরেকটা আমি একটু বলি, সে ফেসবুকে যখন তার ওই অর্গানাইজেশনের কিছু প্রোগ্রাম দেখবে, সে বুঝে যাবে এখানকার আসলে ড্রেস আপ গুলো কেমন। অসাধারণ। সো যেহেতু আমরা আজকে আলোচনা করছি, যারা আমাদের শুনছেন, যে আমাদের ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করছি, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে এই বিষয়গুলো নিয়ে হয়তোবা ছোট ছোট বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি, কিন্তু আসলে ইন্টারভিউতে ছোট ছোট বিষয়গুলোই আমরা অনেক সময় ভুল করে থাকি। এবং আজকে এই জিনিসগুলো ডিসকাস করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন নূরে আলম ফয়সাল ভাই, যিনি আসলে দীর্ঘদিন এই এইচআর সেগমেন্টে আছে, বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছেন, অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলছেন। সো ওনার মাধ্যমে আসলে জানতে পারছি আমরা এই বিষয়গুলো। সো এই পর্যায়ে আমি জাস্ট একটা প্রশ্ন করি যে ভাইয়া, একজন ভালো স্টুডেন্ট, সে অনার্স মাস্টার্স, সে হয়তো বা ভালো, তার রেজাল্ট ভালো, সিজিপিএ তার ভালো, কিন্তু একটা ইন্টারভিউ তো হয় 20 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা 1 আওয়ারের একটা ইন্টারভিউ হতে পারে। সো এই টাইমের ভিতরে তাকে প্রুফ করতে হয় সে আসলে রাইট ক্যান্ডিডেট। কিন্তু দেখা যায় যে সে তার প্রিভিয়াস জব, আমি যদি বলি ওইটাই বলি যে তার যে জব না ঠিক, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো থাকা সত্ত্বেও হয়তোবা ইন্টারভিউ বোর্ডে গেলেই সে হয়তোবা কনফিডেন্সটা পায় না। হ্যাঁ, এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে একটা ভালো স্টুডেন্ট কি আসলে ইন্টারভিউটা ভালো করতে পারে কিনা, হয়তো অনেক সময় পারে না। সো এই যে কনফিডেন্সটা, যে ইন্টারভিউটা একটা কনফিডেন্স সহকারে দেওয়া, ইন্টারভিউ বোর্ডটা কনফিডেন্স সহকারে আপনি আপনার করা, ফেস করা, যেটা আপনি একদম শুরুতে একটু বলছিলেন যে যাওয়ার পরে সে 1 গ্লাস পানি খেয়ে নিতে পারে, একটা অপশন আপনি বলছিলেন। এর বাইরে কি আরো কিছু আছে, আরো কিছু সে কি মেইনটেইন করতে পারে কনফিডেন্সটা গ্রো করার জন্য? আমি মনোহর ভাই আপনার কোশ্চেনটা আমি পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি একটা কথা বলি, আমরা আমাদেরকে ক্রিটিসাইজ করা উচিত, যারা ইন্টারভিউ নেয় ওদেরকেও ক্রিটিসাইজ করা উচিত। আপনি চাকরি পেয়ে গেছেন বলে, আপনি এইচআর ম্যানেজার হয়ে গেছেন বা আদার্স ডিপার্টমেন্টের হেড হয়ে গেছেন বলেই, আমরা একটা কথা বলি, প্রতিটা ম্যানেজারই এইচআর ম্যানেজার। বাট আপনার মধ্যে আপনি যেমন একজন ক্যান্ডিডেটকে যাচাই করবেন, ঠিক আপনাকেও যাচাই করা উচিত, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কতটুকু একজন পারফেক্ট ইন্টারভিউয়ার, আমার মধ্যে ইন্টারভিউইং স্কিল কতটুকু আছে। আমি কি আপনাকে বোঝাতে পারছি? এই জিনিসটা অনেকটুকু এরকম হয়ে যায় যে মানে জন্ম দিলেই হয়তো আপনি জন্মদাতা হতে পারেন, কিন্তু হয়তো আপনি ভালো বাবা নাও হতে পারেন, রাইট? সো এখানে আমাদের একটা সমস্যা কি, আমরা ইন্টারভিউ বোর্ডে ক্যান্ডিডেটদেরকে এমন পাজল করে ফেলি, হ্যাঁ, ওকে ইজি করার যে অনেক টুলস টেকনিক আছে এটা আমরা করি না। তখন সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, সে কিন্তু ঘাবড়ায় যায়। তার মাথায় থাকে যে এটা হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট। সো আমি ক্যাম্পাসে অনেক ভালো স্টুডেন্ট থাকলেও কর্পোরেটে এসে আসলে হয়তো আমি ভালো আজকে ভাইবা নাও দিতে পারি। ওর মধ্যে একটা কাইন্ড অফ কনফিডেন্স, লেস কনফিডেন্স, এরকম একটা দোটানা এসে পড়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো, শুধু একচেটিয়া যে ইন্টারভিউ দিচ্ছে ওর গিনিপিক বানানো হচ্ছে, হ্যাঁ, আমাদের একটা প্রিপারেশন নেওয়া উচিত, আমাদেরকে ট্রেন আপ হওয়া উচিত, আমি কিভাবে একজন ক্যান্ডিডেট হ্যান্ডেল করব। ক্লিয়ার? মনে করেন আসার বসার সাথে সাথে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে মুখস্থ বলে বলে তোতা পাখির মতো, ব্যাপারটা তা না। আপনি ফার্স্ট বলেন না যে ভাই আমাদের অফিস থেকে আপনার কোনো সমস্যা হয়েছে। দেখেন, ফার্স্টে সে মনে করলো যে এমপ্যাথেটিক একটা কোশ্চেন করলেন, রাইট? বলল না স্যার, আমার তো ফার্স্টে আমি বুঝতে পারিনি, পরে আপনাদের যে জুনিয়র আমাকে ফোন করেছিল ওর সাথে কথা বলে ওকে ওকে থ্যাংক ইউ, আমার টিম কি আপনাকে চা কফি কিছু দিয়েছে? হ্যাঁ স্যার আমি চা খেয়েছি, দেন থ্যাংকস, হ্যাঁ যাক আপনার কোনো সমস্যা হয় নাই, ভালো লাগলো আপনি আছেন। হ্যাঁ,
ওর সাথে গল্প করতে 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 আপনি আস্তে আস্তে অনেক কিছু জেনে যাবেন, ডিরেক্ট কোশ্চেন না করা। এখন আপনি বলবেন এটা তো হচ্ছে আপনার পার্ট, তাহলে ক্যান্ডিডেটের পার্টটা কোথায়? ক্যান্ডিডেট একটা কাজ করতে পারে, ক্যান্ডিডেট ও নিজে নিজে তার ফ্রেন্ড সার্কেলের সাথে বসে যে ভাই আমি হচ্ছি ইন্টারভিউয়ার ক্যান্ডিডেট আর তুই হচ্ছিস কাইন্ড অফ আমার বস বা আমার ইন্টারভিউয়ার, তুই আমাকে কিছু কোশ্চেন কর, তখন সে কিন্তু আনসার দিচ্ছে। তখন তার মধ্যে যে প্রিপারেশনটা, আমি যদি পরীক্ষার হলে প্রিপারেশন নিতে পারি, তাহলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত না? এই প্রিপারেশনটা সে নিয়ে আসতে পারে। ক্লিয়ার? অসাধারণ। আমি জাস্ট একটা ছোট্ট একটা প্রশ্ন করি। প্রশ্নটা যেমন এইচআর আপনি যেটা বলছিলেন যে তাকে একদমই রোবোটিক কোনো প্রশ্ন না করে প্রথমে একটু ইজি হওয়ার সুযোগ করে দেয়া বা ওই টাইপের কনভারসেশন দিয়ে শুরু করে দেওয়া, বাট কিছু এইচআর কি এই টাইপের মাইন্ডসেট বা মেন্টালিটি নিয়ে তারা কি ইন্টারভিউটা নেয় কিনা, যে আমি তাকে আটকাতে পারলাম না মানে এটা আমার ডিসক্রেডিট, এরকম কোনো কিছু? অনেস্টলি যদি বলি, আমি তো আমাকে বললাম যে আমাদের ক্রিটিসাইজ, নিজেদেরকে নিজেদের ক্রিটিসাইজ করা উচিত। ভাই আমাদের বাংলাদেশে আমার যদি দেখা বলেন, আমি অনেক ইন্টারভিউ বোর্ডে বসি, সো আমার কাছে মনে হয় আপনি যদি আমাকে বলেন ম্যাক্সিমাম 10 to 15% পিপল এই হচ্ছে ক্যান্ডিডেটকে মানে এটা একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন আর একটা হচ্ছে ব্লক কোশ্চেন। সো ওপেন এন্ডেড কোশ্চেন না করে মানে 15 to 20% মানুষ ওপেন এন্ডেড কোশ্চেন করে। যেমন আমি যদি আপনাকে বলি আজকে আপনি কি খেয়েছেন, আপনি বলবেন ভাত খেয়েছি, হ্যাঁ সাথে ট্যাংরা মাছ ছিল, দিস ইজ কাইন্ড অফ আ ব্লক কোশ্চেন। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি কি কি খেতে পছন্দ করেন, তাহলে একটা ওপেন এন্ডেড কোশ্চেন, আপনি কিন্তু আপনার মনের মতো করে অনেক কোশ্চেন আনসার দিতে পারছেন। এখন যে ছেলেটার কাছে খেয়ে আসে নাই, তাকে যখন বলে আপনি কি খেয়ে এসেছেন, তখন কিন্তু সে একটু চিন্তা করে আমি তো খাই নাই, ঠিক আছে, তখন সার্কিটে কি বলি। তো আমার আগে বোঝা উচিত কোন কোশ্চেন। আমি তো ভাই ওকে কিন্তু আমি বলি অনেক টুলস আছে, আপনি একটা ছেলে কতটুকু জানে এটা বের করে ফেলার। কিন্তু আপনি যদি ওকে ব্লক কোশ্চেন করেন, আপনি চিন্তা করছেন আমিও এরকম কঠিন ইন্টারভিউ দিয়ে আসছি, ভাই তুমিও কঠিন ইন্টারভিউ দিয়ে জব নাও, তখন কিন্তু এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদেরও অনেক লিমিটেশন আছে, আমাদেরকে অনেক শিখতে হবে। ইউ আর মানে রাইটলি মেনশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমাদের আসলে বোথ পার্টি, আমাদের যারা এমপ্লয়ার যারা আছেন এবং জব সিকার যারা আছেন, হয়তো অনেকে শুনছেন, যারা এমপ্লয়ার সাইড থেকে অনেকে শুনতে পারেন, তারা জিনিসটা মেনশন করবেন যে আমার উদ্দেশ্য যদি থাকে আমি তাকে আটকাবো বা সেই ইন্টারভিউতে আসছে তাকে আমি যে কোনো ওয়েতে ব্লক করব, তো এটা না করে যদি আমি একটু ইজি ওয়েতে তাকেও একটু রিল্যাক্স হওয়ার সুযোগ দেই ইন্টারভিউ শুরুতে, তাহলে আমাদের জন্যই হয়তোবা একটা রাইট ক্যান্ডিডেট হায়ার করতে ইজি হবে। অসাধারণ। তো ভাই আমরা আসলে দেখতে দেখতে টাইমের অনেক শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় অনেক সময় আমরা আলোচনা করলাম ইন্টারভিউ নিয়ে। আমার একটা সর্বশেষ প্রশ্নই বলবো, প্রায় ইন্টারভিউ নিয়ে আর কি সর্বশেষ প্রশ্ন, পরবর্তী লাস্টে আরেকটা প্রশ্ন করতে পারি যে অনেক কিছু হয়ে গেল ইন্টারভিউতে, হ্যাঁ আপনার সম্পর্কে আমার সম্পর্কে অনেক কিছু জানাশোনা হইলো, কিন্তু সর্বশেষে গিয়ে বললো এখন স্যালারি নেগোসিয়েশনটা কি। এই যে স্যালারি নেগোসিয়েশন, চাওয়া পাওয়ার দেনা পাওনার হিসাব নিকাশটা শুরু হয় ইন্টারভিউতে, এইটা একটা ক্যান্ডিডেট আসলে কতটুকু ইফেক্টিভ ওয়েতে স্যালারি নেগোসিয়েশনটা করতে পারে, বা আপনি এইচআর হিসেবে আসলে কিভাবে এক্সপেক্ট করেন এই জিনিসটা? এক্সেলেন্ট। আমি এমনও ফ্রেশারকে দেখেছি সে এমন একটা স্যালারি চাচ্ছে যেটা দেখা গেছে যে ইন্টারভিউ বোর্ডে যে আছে সেও পায় না। ওকে, আমি জুনিয়রদের কথা বলবো। এখন কোশ্চেনটা কোথায়? কোশ্চেনটা হচ্ছে ওই যে আপনাকে বলেছিলাম, মানে সক্রেটিস বলেছিল যে হচ্ছে নো দাই সেলফ। হ্যাঁ, এখন আপনি তো আপনার কোম্পানি বুঝতে হবে। ওকে, সো আপনি আগে জানা উচিত এই পজিশনের স্যালারি রেঞ্জটা কত, আপনার বিভিন্ন সোর্স থেকে বোঝা উচিত। আর কিছুই যদি না বোঝেন, যেমন আমি বলি আমাদের এখানে কিছু এমএনসি আছে, ওই এমএনসি গুলোর স্টার্টিং স্যালারি হয়তো বা 70-80 হাজার টাকা, রাইট? আবার কিছু লোকাল অর্গানাইজেশন আছে হয়তো 20-25 হাজার টাকা। তো আপনাকে বোঝা উচিত আপনি কোথায় ইন্টারভিউ দিচ্ছেন। এখানে এখন আপনি মনে করেন আপনি কোনোভাবেই বের করতে পারছেন না যে আসলে এখানকার স্যালারি রেঞ্জটা কত, তখন আপনি এটা বললেন যে স্যার আসলে আমি তো মাত্র ফ্রেশার, আমি তো স্টার্ট করতে যাচ্ছি, আপনাদের ডেফিনেটলি একটা স্যালারি রেঞ্জ আছে। সো আমি বলবো আমি যদি একটা আমার এক্সপেক্টেড স্যালারি যেটা চেয়েছি, সে ফর এক্সাম্পল আমি 30,000 চেয়েছি,
এটা যদি এমন হয় স্যার আপনার রেঞ্জের থেকে আমার বেশি, তাহলে আপনার রেঞ্জে যা আছে স্যার আমি বলবো যে আমি ওকে আছি, কেন কাজ আমি স্টার্ট করতে চাই। আর যদি মনে করেন স্যার আমি যা চেয়েছি আসলে এটা আপনার রেঞ্জ থেকে কম চেয়েছি, তাহলে স্যার আপনি আমাকে ডিপ্রাইভ করবেন না, আমি আশা করছি, কারণ আমার আসলে এই ইন্ডাস্ট্রির মধ্যে জানা নাই। সো আমি চাইবো যে আপনি আমাকে ডিপ্রাইভ করবেন না। আমি মনোহর ভাই আমি একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। আমার কাছে একজন ক্যান্ডিডেট 2000 আমি ইয়ারটা এই কারণে বলবো না, তাহলে আপনারা ধরে ফেলতে পারেন আমি কোন অর্গানাইজেশনের কথা বলছি। সো আমার কাছে 28,000 টাকা স্যালারি চেয়েছে। সো আমার বাজেট হচ্ছে 40,000 টাকা। ওকে, এখন আমি কিন্তু তাকে পরে ফোন করে বলেছি যে আপনি 28,000 টাকা স্যালারি চেয়েছেন, ঠিক আছে, বাট আমার বাজেট 40,000 টাকা, আমরা আপনাকে 40,000 টাকা অফার করছি। বিলিভ ও বললো যে ভাই আপনি আমাকে এইভাবে কেন অফার করেন? আমি বললাম না, আমি আপনাকে ডিপ্রাইভ করতে চাই নাই। আপনি যখন এসে দেখবেন যে আমার এখানে আপনি লোয়েস্ট স্যালারি পাচ্ছেন, হ্যাঁ, বাট আপনার থেকে অনেক স্ট্যান্ডার্ড, আপনার থেকে লোয়ার স্ট্যান্ডার্ড অনেকেই আপনার থেকে বেশি স্যালারি পাচ্ছে, আপনি কিন্তু থাকবেন না। সো ফর ইউর সাস্টেনেবিলিটি এবং মাই সাস্টেনেবিলিটি, কারণ আমার রিক্রুটমেন্টের এই প্যারাটা নিতে হবে, রাইট? সো আমি যেটা সাথে, কারণ আমি ইভেন ক্যান্ডিডেট ওইভাবেই স্যালারিটা চাওয়া উচিত। আমার কাছে মনে হয় মনোহর ভাই আমি মেসেজটা আপনাকে বোঝাতে পেরেছি। অসাধারণ, এক্স্যাক্টলি আপনি আসলে প্রপারলি মেনশন করেছেন সবকিছুই। সো যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদের শুনবেন, এই বিষয়গুলো অবশ্যই তো স্যালারি নেগোসিয়েশন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং আমরা এটা নিয়ে চেষ্টা করেছি খুবই সংক্ষেপে ব্রিফলি। আসলে ডিসকাস করতে গেলে তো অনেক কিছু ডিসকাস করতে হয় এবং অনেক টাইমের সময়ের বিষয়। সো যতটুকু সংক্ষেপে মেসেজেরটা আপনাদের কাছে পৌঁছানো যায় আমরা চেষ্টা করেছি। সো আশা করছি যে সবার না হলেও অনেকের হেল্প হবে। সবার কখনোই আমরা হেল্প করতে পারবো না, অনেকের হয়তো হেল্প হবে। সো আশা করছি হেল্পফুল হবে অনেকের জন্য। সো আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আসলে আজকের এই সেশনের উদ্দেশ্য ছিল যে আসলে ইন্টারভিউ এর যে বিভিন্ন টুকিটাকি বিষয় থাকে, খুঁটিনাটি বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করা, এবং যারা জব সিকার আছে তারা যেন সেই অনুযায়ী নিজেদেরকে ইন্টারভিউ বোর্ডের জন্য প্রিপেয়ার করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আজকের উদ্দেশ্য ছিল। সো আমরা একদমই শেষ পর্যায়ে, আমরা সেশনে লং করবো না। আপনি জানেন যে সম্ভব জবস আসলে জব সিকারদের নিয়ে কাজ করে, পাশাপাশি হচ্ছে এমপ্লয়াররা জব পোস্ট করেন। সো সম্ভবের জন্য বা সম্ভবের জব সিকার যারা আছেন, আমাদের যারা ভিউয়ার যারা আছেন, ইউজার যারা আছেন, একদমই সর্বশেষ প্রশ্ন এটা ভাই, যে তাদের উদ্দেশ্যে যদি আপনি সর্বশেষ কোনো অ্যাডভাইস দিতে চান। ওকে, ফার্স্ট যদি বলি, জানেন আমাকে যারা ইন্ডাস্ট্রিতে চিনে, আমি খুব কাঠখোট্টা টাইপের একটা মানুষ, আমি একেবারে কথা বলি আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমাকে ইন্ডাস্ট্রিতে সবাই জানে। সো আমার ফার্স্ট কথা বলবো যে আপনার নামটা, আপনাদের যে নামটা সম্ভব, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, যে এই নামটা শোনার পরে মনে হয় যে না, আমাকে দিয়ে সম্ভব, আমার মধ্যে একটা কনফিডেন্স আছে, সম্ভব। হ্যাঁ, সো এই নামটা আমার ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে আপনাদের মাধ্যমে যদি একটা ছেলে মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি পায়, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে একটা ছেলেই শুধু মানে কর্মসংস্থান পাবে যে তা না, তার যে ডিপেন্ডেন্ট আছে, তার যে ফ্যামিলি আছে, সবাই, হ্যাঁ, আমি বলবো উপকৃত হবে। আর যারা সম্ভবের সাথে কানেক্টেড, তাদের একটা কথা বলবো যে অনেক না আমরা বলি আমরা হার্ড ওয়ার্কিং করি। ভাই, হার্ড ওয়ার্কিং করাটা ছেড়ে দেন, মোটেই হার্ড ওয়ার্কিং করবেন না। হার্ড ওয়ার্ক কারা করে জানেন? রিক্সাওয়ালা, লেবার যারা, ওরা হার্ড ওয়ার্কিং করে। আপনি করবেন স্মার্ট ওয়ার্ক। ওকে, যে জিনিসটা আপনি চাইলে টেকনোলজি দিয়ে করতে পারেন, সেই জিনিসটা শুধু আপনার এই গায়ে গতরে খেটে করা দরকার নাই। ওই বিভিন্ন অফিসে গিয়ে বন্ধু বান্ধবকে ফোন করে জব না খুঁজে আপনি সম্ভবের অ্যাপসটাই আপনি ডাউনলোড করে আপনি সেই অ্যাপের আপনি হেল্প নেন। তাহলে কি হবে? আপনি স্মার্টলি কাজগুলো করছেন। দেখেন, আমরা এখন আর বাজারে ওইভাবে যাই না, আমরা বিভিন্ন অনলাইন শপের মধ্যে আমরা কিছু কিনে ফেলি। কেন কিনে ফেলি? কারণ আমার বাজারে গিয়ে যে সময়টা কিল করার, এটার কিন্তু ভ্যালু অনেক বেশি।
তারপর আমি আবার আমার সেলফ ব্র্যান্ডিং এ যাচ্ছি। যারা পাঠক আছেন তারা আমার দুইটা বই যেটা আছেন এখানে কতে ক্যারিয়ার, এটা আমার এবং ওয়ালিদুর রহমান বিদ্যুৎ ভাইয়ের। আমাদের এই বইটা আমরা বইমেলা আছে, এটা রকমারিতে লিখলে আপনি পাবেন। আর আমার আরেকটা বই যেটা আমি লিখেছি কতে ক্যারিয়ার, একেবারে সরি ক্যারিয়ার কথন, এটা আমরা লিখেছি, সেখানে আমাদের 3 জন লিখেছি। এই দুইটা বই যদি আপনারা অনলাইন থেকে আপনারা রকমারি থেকে ইয়ে করেন, দেন আমার কাছে মনে হয় আপনারা কিছু ক্যারিয়ার নিয়ে ভালো কিছু পাবেন। আর আমাদের জন্য মনে হয় দোয়া করবেন, আমরা আরেকটা বই নিয়ে আসছি 2025-এর বই মেলায় আমাদের ক্যারিয়ার নিয়ে। আমরা একেবারে একটা বইতে আমরা ক্যারিয়ার এ টু জেড সবকিছু পাবেন, এবং এটা সব এইজের জন্য, এটা খুব প্রিমিয়াম লেভেলের একটা বই আমরা নিয়ে আসছি। তো আমি বলবো যে সম্ভবের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, সম্ভবের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা জড়িত আছেন, এবং আজকে যারা শুনছেন আমাকে যারা চেনেন, সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ দোয়াটা অনেক ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ এবং অসাধারণ আলোচনা ভাই। অবশ্যই দোয়া করবো আপনাদের জন্য, এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তারা, এবং এই ভিডিওটা আসলে থেকে যাবে, তো যারা আসলে পরবর্তীতে দেখবেন, যদি আমরা কিছু ভ্যালু অ্যাড করতে পারি তাহলে আমাদের আজকের এই সেশনটা সাকসেসফুল হবে। তো সবাইকে আবারও শুভকামনা, এবং আমাদের সম্ভব অ্যাপের সাথেই থাকবেন, আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই লাইভ সেশনটি শেষ করছি। খোদা হাফেজ এবং শুভরাত্রি।